এই লেকচারে আমরা দেখব ডিফারেন্স বিটুইন আ ফাইল সিস্টেম অ্যান্ড আ ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে পারো। গত লেকচারে আমরা বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা ডিবিএমএস কি জিনিস আমরা আইডিয়াটা ক্লিয়ার করেছিলাম। এই লেকচারে আমরা দেখবো যে ফাইল সিস্টেমের সাথে ডিবিএমএস এর কি পার্থক্য, মানে আগেকার দিনে যখন আমরা অ্যাপ্রক্সিমেট বলছি 1960 অ্যাপ্রক্স এই আইডিয়াটা আসে, ডিবিএমএস এর কনসেপ্টটা আসে 1960-70s এর দিকে যদি অ্যাপ্রক্সলি বলি। তো তার আগে আমাদের যে ডেটাগুলো তো স্টোর হতো ইলেকট্রনিক্যালি ফরম্যাট, কম্পিউটার তো অনেক আগে চলে এসেছে। তো তখন আমরা ফাইল অ্যাপ্রোচে কিন্তু স্টোর হতো, একদম আইডিয়াটা নিয়ে নাও, ফাইল অ্যাপ্রোচে স্টোর হতো। কিভাবে স্টোর হতো তার একটা আইডিয়া আমি এখানে রেখেছি এবং তাদের মধ্যেই পার্থক্যটা দেখবো। এবং প্রশ্নতে কিন্তু খুব খুব ভালোভাবে দেয়, যে কোনো ইউনিভার্সিটি লেভেলের প্রশ্নতে যে একটা ফাইল সিস্টেমের সাথে ডেটাবেসের কি ডিফারেন্স আছে সেটার কিন্তু প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেয়। তার আমি ডিফারেন্স ফরম্যাটেই তোমাদের দেখাবো, তোমরা ওই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নেবে খাতায়, পরীক্ষার সময় লিখতে কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। তো কি বলতে চেয়েছে দেখে নাও, ফাইল সিস্টেম অ্যাপ্রোচ কি বলছে। ফাইল বেস সিস্টেম were an early attempt to computerize the manual system, মানে আমরা যেটা হাতে কলমে খাতায় লিখতাম সেটাকেই আমরা ম্যানুয়াল সিস্টেম যেটা ছিল, যেটা মানুষ হাতে লিখে রাখতো, ব্রিটিশ আমলের কথা বলছি, যখন আমরা সব ইনফরমেশন বা রেকর্ড আমরা খাতায় আমরা স্কেল দিয়ে লাইন টেনে টেনে লিখে রাখতাম, টেবিল বানিয়ে বানিয়ে। তো সেটাই কিন্তু এখন ওটা ফাইল সিস্টেম মানে মানে ইলেকট্রনিক্যালি কনসেপ্টে চলে আসলো, কিন্তু ফাইল বেস সিস্টেমে রাখতাম। ইট ইজ অলসো কল দ্য ট্র্যাডিশনাল বেস অ্যাপ্রোচ ইন উইচ দ্য a decentralized approach was taken where each department store and control its own data with the help of data processing specialist। এই কথাটার মানে কি, এটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপ্রোচ। মানে কি, সেন্ট্রালাইজ কোনো গল্প নেই, মানে সবাই সবার নিজস্ব আলাদা আলাদা ডেটা মেনটেন করে চলছে। এবং কে করে, যে করে তার নাম হচ্ছে ডেটা প্রসেসিং স্পেশালিস্ট বলে একটা ব্যক্তি থাকে, যার দায়িত্ব থাকে এই জিনিসটাকে মেনটেন করা প্রত্যেকটি আলাদা ডিপার্টমেন্টে। যেরকম সাপোজ আমি একটা কথা বলবো, কলেজে যদি কথা ভাবো আগেকার দিনে, তো কলেজের মধ্যে ধরে নাও যেটা বললাম অ্যাডমিন, লাস্ট লেকচারে আমি ওর একটা এক্সাম্পল দিয়েছিলাম, অ্যাডমিন বলে একটা ডিপার্টমেন্ট হয়, স্টুডেন্টস বলে একটা ডিপার্টমেন্ট হয় ধরে নাও, ফ্যাকাল্টিস বলে ডিপার্টমেন্ট হয়। তো এই প্রত্যেকটি ডিপার্টমেন্টে নিজস্ব তারা মেনটেন করছে এবং প্রত্যেক ডিপার্টমেন্টের একটা ডেটা প্রসেসিং স্পেশালিস্ট থাকে যে এই কাজগুলো কিন্তু কোনোভাবে করে দিচ্ছে। এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, এটা ডিসেন্ট্রালাইজ, মানে কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো লিঙ্ক আপ নেই, সেন্ট্রালাইজ কনসেপ্ট নেই, সবাই সবার আলাদা আলাদা মেনটেন করছে। এটা হওয়া উচিত না, একটাই অর্গানাইজেশনের মধ্যে যদি সবাই আলাদা আলাদাভাবে মেনটেন করে, জিনিসটা কিন্তু একদম খারাপ জিনিস। The main role of data processing specialists are to create the necessary computer file structure and also manage the data within the structure and design some application program to create report বেস অন দ্য ফাইল ডেটা। তাহলে যে মেন রোল, যে আমাদের যখন ফাইল সিস্টেমের কথা আমরা বলি, তখন ডেটা প্রসেসিং স্পেশালিস্ট ছিল, তার কাজটা কি ছিল, একটা ফাইলের স্ট্রাকচার তৈরি করা, যেটা সাহায্যে সে ডেটাগুলোকে মেনটেন করবে, তারপরে সেটাকে রিপোর্ট করবে, রিপোর্ট জেনারেট করবে সেই ফাইলের ফরম্যাট থেকে নিয়ে সেই কাজটা যাতে করতে পারে। যেটা একটা এক্সাম্পল তোমরা ছবি দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ধরে না, যেটা আমি সিম্পল বললাম, একটা কলেজেরই কনসেপ্ট ভাবো, স্টুডেন্ট বলে ফাইল, তার মধ্যে এই ইনফরমেশনগুলো থাকে, রোল নাম্বার, স্টুডেন্ট নেম, কোর্স, ফোন নাম্বার, অ্যাড্রেস, রুম নাম্বার, সাবজেক্ট নেম, মার্কস, এগুলো রয়েছে। আবার যেরকম সাবজেক্ট বলে একটা আমাদের ফাইল রেখেছে, সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম, কোর্স, রুম নাম্বার এরকম দিয়েছে। সেই সূত্রে আবার দেখো রেজাল্ট বলে একটা আমাদের ফাইল তৈরি হচ্ছে, যেখানে রোল নাম্বার, স্টুডেন্ট, কোর্স, সাবজেক্ট এবং মার্কস, মানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য আমরা এরকম ফাইল তৈরি করছি। সেই ফাইলের মধ্যে কিন্তু ইনফরমেশন গুলো কোনোভাবে আমরা স্টোর করে রাখছি। এটা একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বললাম। তো এই সূত্রে এখানে তলায় দেখো লেখা রয়েছে, যে এক্সাম্পলটা উপরে দেখলাম, কনসিডার্ড অ্যান এক্সাম্পল অফ স্টুডেন্ট ফাইল সিস্টেম তৈরি করেছে, যেখানে স্টুডেন্ট ফাইলের মধ্যে কি কন্টেন্ট আছে রিগার্ডিং তাদের রোল নাম্বার, নেম ফেম রয়েছে। সিমিলারলি সাবজেক্টের মধ্যে সাবজেক্টের কিছু ইনফরমেশন আছে এবং রেজাল্টের মধ্যে রেজাল্ট কিছু ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে। এখানে আমাদের কি হতে পারে, এখানে মেনলি আমাদের ডুপ্লিকেসি হতে পারে, রিডান্ডেন্সি হতে পারে, এগুলো থাকতে পারে। এখানে ফাইল সিস্টেমে এরকম কোনো আমাদের কোনো ক্রাইটেরিয়া নেই যেখানে দুটো স্টুডেন্টের রোল নাম্বার এক হতে পারবেন, এরকম কোনো কথা বলা নেই। আমি গত লেকচারে প্রাইমারি কি বলে একটা কথা বলেছিলাম, যখন বেসিক ইন্ট্রোডাকশন, পরবর্তীকালে যখন আমরা ভিডিওসে আমরা লেকচারশিপে যখন আমরা এই প্লেলিস্টে যদি দেখো তোমরা, অলরেডি কিন্তু প্রাইমারি কি কনসেপ্ট আমি ওখানে এক্সপ্লেন করিনি তা না, এটা আমি প্র্যাকটিক্যালিও করেছি, থিওরিটিক্যাল অ্যাসপেক্টেও করেছি, ফরেন কি, প্রাইমারি কি, এগুলো পরবর্তীকালে আমি অলরেডি প্লেলিস্ট যারা যদি ভিজিট করো তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, সেই সূত্রে তোমাদের একটা আইডিয়া কিন্তু একটা তোমরা বুঝতে পারছো যেখানে যেহেতু ফাইল সিস্টেমে কোনো কন্ট্রোল নেই, কন্ট্রোল পাওয়ার নেই, সেই সূত্রে আমাদের অনেক কিছু তোমার কি হতে পারে, যে সাম ফিল্ড মে হ্যাভ ডুপ্লিকেট ইন মোর দ্যান ওয়ান ফাইলস, এরকম ডুপ্লিকেসি হতে পারে, which led to a redundancy,
মানে দুটো দুটো স্টুডেন্টের রোল নাম্বার এক হতে পারে, এরকম হতে পারে। ধরে নাও এরকম কোনো সাবজেক্ট আইডি নেই যেটা ধরে নাও এখানে মেনশন হয়েছে, ধরে নাও এখানে কোনো সাবজেক্টের মেনশন যে কথা বলা হয়েছে যে সাবজেক্ট ধরো স্টুডেন্ট নিয়েছে, সেই ধরে নাও সেই সাবজেক্টেরটা সাবজেক্ট ফাইলে নেই, এরকম হতে পারে। টু ডু সো দিস, টু ওভারকাম অল দিস প্রবলেম, তার জন্য আমরা একটা সেন্ট্রালাইজ সিস্টেম বা ডিবিএমএস কিন্তু আমরা এই সফটওয়্যারটা আমরা অ্যাপ্রোচে কিন্তু গেলাম। মানে আমরা কনসেপ্ট ডেটাবেস তৈরি করতাম, তখনও করতাম, একদম তা না যে ডেটাবেস যখন তৈরি করতাম আমরা ফাইল বেস ডেটাবেস তৈরি করতাম, মানে ফাইল দিয়ে জিনিসটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করতাম, যেটা কিনা পরবর্তীকালে সেন্ট্রালাইজ কনসেপ্টে কনভার্ট হলো, যেটা কিনা আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের গল্প কিন্তু আমাদের চলে আসলো। তাহলে এটা অলরেডি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লাস্ট লেকচারে ডিসকাস করেছি, করিনি তা না, বাট তাও একটা আইডিয়া এখান থেকে নিচে যেখানে কি কিরকম গল্প হলো দেখতে পাচ্ছ। ডেটাবেস আর ডেটাবেস অ্যাপ্রোচ ইজ ওয়েল অর্গানাইজড collection of data where they are related to a meaningful way which can be accessed by different user but stored only once in a system। মানে একবারই আমরা স্টোর করবো আর মাল্টিপল ইউজার ওখান থেকে অ্যাক্সেস করবে, এবং আমরা ওয়েল অর্গানাইজ কালেক্টেড রিলেটেড ডেটাগুলোকে আমরা এক জায়গায় একটা মিনিংফুল ওয়েতে কিন্তু সুন্দর করে রেখে, যেখানে একটাই তিনটে ফাইল যেরকম ছিল সেখান থেকে আমরা কি করলাম, একটা ডেটাবেস ডিবিএমএস সফটওয়্যার গুলো তিনটে এরকম ওয়ান কাইন্ড অফ ইউজার, আর এখানে ইউজার মাল্টিপল ইউজার ডেটাবেসটাকে কোনোভাবে রিফ্লেক্ট করতে পারছি, এরকম ভাবেই কিন্তু আমরা করতে পারি। আর তার সাথে আমরা কি রাখি, আমরা ইনসার্ট, ডিলিট, সিলেক্ট, সর্টিং এগুলো সবই কিন্তু ডেটাবেস ফাইলে কিন্তু আমরা করতে পারি, যেটা কিন্তু ফাইল বেস সিস্টেম এরকম কোনো অ্যাপ্রোচ ছিল না, শুধু স্টোর করতে পারতাম, পরবর্তীকালে কি খুঁজতে হতো, এখানে খোঁজার টাইমটা অনেক কমে গেছে। ঠিক আছে, আমাদের ডিলিট, ইনসার্ট এগুলো সবই কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে। তো এটা একটা আইডিয়া দিলাম, যেটা সেখানে মেন যেটা ডিফারেন্সটা আমরা তলার দিকে রয়েছে, ডিফারেন্সটা একদম আমরা হুবাহু টেবিল ফরম্যাটেই, মানে একদম ট্যাবুলার ফরম্যাটেই আমি দেখাবো, পড়াবো, ওটাই তোমরা পরীক্ষায় লিখবে যে কি পার্থক্য, কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোর মধ্যে আছে, সবই আমরা ওই ট্যাবুলার ফরম্যাটে রেখেছি, তোমরা দেখলে জিনিসটাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা যে দেয়ার আর ফলোইং ডিফারেন্স বিটুইন আর ডিবিএমএস আর ফাইল সিস্টেম। কি বলছে, দ্য ডেটাবেসের ডেফিনেশন প্রথমে মিনিং দিয়ে শুরু করবে তোমরা, যে পয়েন্টসগুলো এইভাবেই লিখবে। ফার্স্ট পয়েন্ট কি বলছে, মিনিং এর রেসপেক্টে বলেছে, DBMS is a collection of data. In DBMS the user are not required to write the procedure, মানে কি করে ডেটাকে ইনসার্ট করবে এগুলো কিন্তু আমাদের দরকার পড়ে না। ঠিক আছে, কিভাবে পেছনে কি ব্যাকএন্ডের কনসেপ্ট, এইসব ব্যাপার মাথা গলাতে হয় না, আমরা একটা সিম্পল বলে দিই, ওরা ইনসার্ট করে দেয়। কি বলে, সেটাকে বলে এসকিউএল কোয়ারি রেসপেক্টে বলে দিই, এসকিউএল বলা হয়। এটা এসকিউএল, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের জানতে হয় আমাদের ডেটাবেসে কাজ করার জন্য, পরবর্তীকালে এটা পড়বে আমরা। ঠিক আছে, তো সেখানে ফাইল সিস্টেমে কি ইজ সেম ইজ আ কালেকশন অফ ডেটা। ইন দিস ফাইলস দ্য ইউজার হ্যাড টু রাইট দ্য প্রসিডিওর ফর দ্য ম্যানেজিং, এটা কিছু প্রসিডিওর কিন্তু আগে লাগে, সেটা সাহায্যে সে ডেটাবেসকে ম্যানেজ করবে। শেয়ারিং কি বলছে, এটা সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ, এটা অলরেডি বললাম, ডেটা ক্যান বি শেয়ার ইজিলি। সেন্ট্রালাইজ মানে একটা জায়গায় স্টোর হবে, মাল্টিপল জায়গা থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারবে, একটা জায়গায় স্টোর হবে, মানে সেখান থেকে তারা শুধু স্টোর একটা জায়গায় করবো, আপডেটও একটা জায়গায় করবো, আমরা মাল্টিপল জায়গা থেকে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ। আর এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড ডেটা, ইজ আ ডিস্ট্রিবিউটেড মেনি ফাইলস, অনেকগুলো ফাইলে ডিস্ট্রিবিউট হয়ে আছে, ইট মে বি ডিফারেন্ট ফরম্যাট হতে পারে, সো ইটস নট ইজি টু শেয়ার, শেয়ার করাটা খুব একটা ইজি না। ডেটা অ্যাবস্ট্রাকশন কি বলছে, থার্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্টটা বুঝে গেলাম। থার্ড পয়েন্ট হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা ক্যান গিভ অ্যাবস্ট্রাক্ট ভিউ অফ ডেটাবেস। ডিবিএমএস কি একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ, হাইডিং দ্য ডিটেলস, মানে কিভাবে তৈরি করেছি দরকার নেই, আমাদের ডেটার একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ কিন্তু আমরা প্রোভাইড পাই। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে দরকারি জিনিসটা আমরা দেখছি, আননেসেসারি জিনিস দেখার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে ডেটাবেস আমাদের সেটাই করে। আর এখানে ফাইল সিস্টেমের কি হচ্ছে, প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ডেটা রিপ্রেজেন্টেশন অ্যান্ড দ্য স্টোরেজ অফ ডেটা, কিভাবে স্টোর করেছে, কিভাবে রিপ্রেজেন্ট করেছে, সবগুলোই কিন্তু ফাইল সিস্টেম আমরা দেখতে, ফাইল তো খুলে দেখলেই পারি, ঠিক আছে, স্বাভাবিক কথা। তো সেখান থেকে তো তা না, কেন ডেটাবেস কি শুধু আমাদের যেটুকু দরকার সেটুকুই কিন্তু আমাদের দেখাচ্ছে। সিকিউরিটি প্রোটেকশনে কি বলছে, যে ফোর্থ পয়েন্টে বলছে সিকিউরিটি প্রোটেকশন, ডেটাবেস ডিবিএমএস প্রোভাইড আ গুড প্রোটেকশন মেকানিজম, যেটা অলরেডি জানি, আমাদের অনেক হাই লেভেল প্রোটেকশন দেয় ডিবিএমএস, যেটা আমরা লাস্ট লেকচারে ডিসকাস করেছিলাম। আর এখানে কি বলছে, ইট ইজ নট ইজি টু প্রোটেক্ট দ্য ফাইল আন্ডার দ্য ফাইল সিস্টেম, মানে কোনোভাবে ফাইলকে প্রোটেক্ট করা সেরকম যায় না, শুধু খুব বেশি হলে 500 টাকা দিতে পারো, বাট সেই রকম লেভেল অফ প্রোটেকশন কিন্তু কোনোভাবে প্রোভাইড কিন্তু হয় না। 5 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, রিকভারি মেকানিজম, যেটা খুব ইম্পর্টেন্ট, যে রিকভারি করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ডিবিএমএস provide a crash recovery mechanism is that DBMS protect ইউজার ফ্রম দ্য সিস্টেম ফেলিওর। সাপোজ আমি এটা কথা বলছি, এটা কেন বারবার আমি রিকভারি নিয়ে কথা বললাম লাস্ট লেকচারে, এই লেকচারে রিকভারি কনসেপ্টটা কেন ইম্পর্টেন্ট হয়ে যায়, যদি রাতোরাত ধরে নাও তোমাদের এই যে আমরা যে ব্যাংকে যে টাকা রাখি, তো আমরা আলটিমেটলি ব্যাংকের যে দেখি জিনিসটা হয়, আমরা ইউনো অ্যাপ ইউজ করি, আমি এসবিআই এর কথা বলছি, সবার নিজস্ব ইন্টারনেট ব্যাংকিং সফটওয়্যার আছে, তবে ইউনোর আমি কথা বলে চলি, এসবিআই এর কথাটা বলি, খুব আমাদের স্ট্যান্ডার্ডাইজ ব্যাংক। তো আমরা যখন ইউনো খুলে আমরা আমাদের পয়সা দেখছি, তো ওটা কি ওয়ান কাইন্ড অফ পয়সাটা কি একটা ডেটা, যেটা কিনা একটা তোমাদের এই সেরকম হিসাবে ডেটাবেসে
SBI ডেটাবেসে সেরকম স্টোর আছে। যদি বাই চান্স কোনোভাবে কোনো কারণে এটা কোনোভাবে ফেলিওর হয়ে যায়, মানে করাপ্ট হয়ে যায় যাই হোক না কেন, তো যদি রিকভার না হয় তাহলে কি হবে, যখন তুমি নেক্সট টাইম খুলতে যাবে সেটা দেখবে তোমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে, তখন তুমি কার সঙ্গে মারপিট করবে, স্বাভাবিক কথা, ব্যাংকে গিয়ে ঝামেলা করবে। কিন্তু ব্যাংকের লোকের তো কোনো প্রবলেম নেই, মানে সে তার তো কোনো সে তো ইচ্ছে করে কিছু করেনি, এটা এটা এনভায়রনমেন্টাল কজ হতে পারে, কোনোভাবে বাজ পড়েছে, বাজ পড়ে উড়ে গেছে, সার্ভার খারাপ হয়ে গেছে, এরকম হতেই পারে, উড়ে গেছে, আগুন ধরে গেছে, তো সেটা একটা এনভায়রনমেন্টাল কজ, সেই সূত্রে তো তোমরাও ছাড়বে না। তো সেখান থেকে যদি কোনোভাবে জিনিসটা ঠিক করার পর এটাকে রিকভারি করাটা কতটা ইম্পর্টেন্ট কিন্তু খুব আলটিমেট ব্যাপার। আগেকার দিনে ব্যাংকে কিন্তু আমরা খাতা কিন্তু আমাদের খাতায় কিন্তু আমাদের টাকা লিখে রাখা হতো, যে কত টাকা আছে, কত টাকা তোলা হলো, কত টাকা রিমেনিং রয়েছে। আগেকার দিনে আমি ব্রিটিশ আমলের কথা বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখন কিন্তু জিনিসটা পুরোটাই অনলাইন কনসেপ্টে চলে এসছে, মানে আমাদের পুরোটাই আমাদের সফটওয়্যার রেসপেক্টে, ডিবিএমএস সফটওয়্যার রেসপেক্টে কিন্তু পুরো ডেটাকে আমরা ম্যানেজ করছি। তো সেখানে আমাদের অনেকটা ইজি। আগের দিন যে ফাইল যদি কোনো হারিয়ে যেত তাহলে কিন্তু আমরা জানতামও না, মানে ব্যাংকের লোক জানেও না যে কার কতটা টাকা আছে, ওখানে সব লেখা রয়েছে না, ফাইলটা হারিয়ে গেলেই কোনো কিছু নেই। এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে চেয়েছে। দ্য ফাইল সিস্টেম ডাজ নট হ্যাভ আ ক্র্যাশ মেকানিজম, কোনো ক্র্যাশ রিকভারি মেকানিজম নেই। is that if the system crash while entering some data then the content of the file will lost, কোনোভাবে যদি ক্র্যাশ করে যায় তাহলে কন্টেন্ট কিন্তু একদম কিন্তু কোনোভাবে উড়ে যাবে। 6 নম্বর কি বলছে, ম্যানিপুলেশন টেকনিক কি আছে। DBMS contain a wide variety of sophisticated technique to store and retrieve data, অনেক রকম ভ্যারাইটি অফ টেকনিক্স আছে, পরবর্তীকালে আমরা যখন দেখবো অবভিয়াসলি বুঝতে পারবো। এটা একটা বেসিক ইন্ট্রোডাকশনারি কনসেপ্ট ভেবে নাও যে অনেক রকম ভ্যারাইটি অফ আমাদের স্টোরিং এবং টেকনিক, রিট্রিভ করার টেকনিক আছে, যেটা সাহায্যে আমরা রিট্রিভ করতে পারি। আর ফাইল সিস্টেম সেরকম কিছু নেই, ক্যান নট এফিসিয়েন্টলি স্টোর অ্যান্ড রিট্রিভ দ্য ডেটা, এরকম কোনো কিন্তু সেরকম কোনো অপশন মেকানিজম কিন্তু নেই। 7 নম্বর পয়েন্ট বলছে কনকারেন্সি কন্ট্রোল। কি বলছে, ডিবিএমএস টেক কেয়ার অফ কনকারেন্ট অ্যাক্সেস অফ ডেটা ইউজিং সাম ফর্ম অফ লকিং। মানে কনকারেন্ট কথাটা মাল্টিপল লোক যখন কোনোভাবে একটাই ডেটার উপর কাজ করতে যায় সেটাকে কন্ট্রোল করার টেকনিক কিন্তু ডিবিএমএস কাছে আছে, কেন এটা অ্যালাউ করা হয় না। একটাই ডেটার উপর যদি মাল্টিপল ইউজার যদি অ্যাক্সেস করতে যায়, এটা আমরা ওএসও পড়েছি, অপারেটিং সিস্টেমের বেসিক কনসেপ্টগুলো তোমরা যদি জানো, যে মিউচুয়াল এক্সক্লুশন আমরা প্রোভাইড করার জন্য আমরা ক্রিটিক্যাল সেকশন কনসেপ্ট ছিল, মিউচুয়াল এক্সক্লুশন, এই আইডিয়াগুলো আশা করি তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে বুঝতে পারবে। কখনোই আমরা মাল্টিপল ডেটাকে আমরা মাল্টিপল ডেটা না, মাল্টিপল ইউজার কখনো একটা ডেটার উপর কখনো আমরা কাজ করতে পারি না, এটাকে আমাদের বন্ধ করতে হয় কোনোভাবে। তার জন্য অনেক রকম লকিং টেকনিক ডিবিএমএস আমাদের কাছে আছে। পরবর্তীকালে যখন ট্রানজাকশন এবং কনকারেন্ট কন্ট্রোল পোর্শনটা তোমরা যখন দেখবে তোমরা বুঝতে পারবে জিনিসগুলো। তো সেটা একটা ফিচার্স কিন্তু দিচ্ছে, যেটা কিন্তু ফাইল সিস্টেমের এরকম কোনো ফিচার্স নেই। ফাইল সিস্টেমে কনকারেন্ট অ্যাক্সেসের জন্য এখানে একটা সমস্যা, যেখানে আমরা মাল্টিপল ফাইলসকে যদি এরকম ডিলিট করি বা সাম ইনফরমেশন আপডেট করি, এখানে কিন্তু সেরকম আমাদের কোনো সেরকম কনকারেন্সি কন্ট্রোল কিন্তু কোনোভাবেই ফাইল সিস্টেমে কোনোভাবে প্রোভাইড করা হয় না। মেনি প্রবলেম লাইক রিডিরেক্টিং দ্য ফাইল ওয়াইল ডিলিটিং সাম ইনফরমেশন বা আপডেটিং, মানে একটা জায়গায় করলে একটা জায়গায় কোনো সমস্যা হয়ে গেলে এরকম কিন্তু সমস্যা হতেই পারে। ঠিক আছে। 8 নম্বর বলছে যে ওয়্যার টু ইউজ, কোথায় ব্যবহার করতে পারবো। ডেটাবেস অ্যাপ্রোচ ইউজ ইন লার্জ সিস্টেম লাইক উইচ ইন্টার রিলেটেড মেনি ফাইলস, লার্জ সিস্টেমে আমরা ইউজ করতে পারি। আর ফাইল বেস অ্যাপ্রোচ কি, ইউজ ইন লার্জ সিস্টেম উইচ রিলেটেড টু মেনি ফাইলস, ফাইল সিস্টেমও আমরা লার্জ সিস্টেমের অ্যাপ্রোচে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই পয়েন্টটা তোমরা ওয়্যার টু ইউজ পয়েন্টটা তোমরা স্কিপ আউট করতে পারো, মানে মোটামুটি দুটোই আমাদের একই রকম অ্যাপ্রোচ কিন্তু দিয়েছে আমাদের। 9 নম্বর পয়েন্ট কস্ট। যদি কস্টের কথা ভাবো তো অবভিয়াসলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুবই এক্সপেন্সিভ। একটা টু ডিজাইন, বুঝতেই পারছো যে ডিজাইনার যে আছে যে এটা রেডি করবে, তৈরি করবে, তাদের কিন্তু অবভিয়াসলি কস্টলিয়েস্ট ব্যাপার। আর সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের যদি ফাইল সিস্টেমের কথা ভাবো, এটা কিন্তু অনেকটা চিপার টু ডিজাইন, মানে যদিও এটা কোনো চাপ নেই, খুব ইজিলি করে দেওয়া যায়, কারণ ফাইলের ব্যাপার। ডিবিএমএস ডিজাইন করা তো অবভিয়াসলি ভেরি টাফ রোল, বুঝতেই পারছো। তো সেই সূত্রে এটা কিন্তু খুব ইজি ভাবতে পারো। 10 নম্বর পয়েন্ট আমি রেখেছি যে ডেটা রিডান্ডেন্সি আর ইনকনসিস্টেন্সি, যেটা এক্ষুনি বললাম যে যেহেতু এটা সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ, সেই সূত্রে আমাদের ডেটাবেসটা সেন্ট্রালাইজ অ্যাপ্রোচে রয়েছে। দ্য প্রবলেম অফ ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি আর কন্ট্রোল, কোনোভাবে যেহেতু ডেটা রিডান্ডেন্ট ডেটা থাকবে না, মানে ডুপ্লিকেট ডেটা, আনইউজ ডেটা বা আননেসেসারি ডেটা এগুলো আমরা রাখবো না। ইনকনসিস্টেন্ট হবে না, মানে মাল্টিপল জায়গা, যেহেতু সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ এখানে কোনো মাল্টিপল জায়গা নেই। ইনকনসিস্টেন্ট মানে মাল্টিপল জায়গায় কোনো তোমার একই ডেটা মাল্টিপল জায়গায় তোমার ডিফারেন্ট ভ্যালু রয়েছে, এরকম হওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু সেন্ট্রালাইজ অ্যাপ্রোচ, একটাই জায়গায় রয়েছে। সেন্ট্রালাইজ মানে একটা জায়গায় রয়েছে, যা চেঞ্জেস হচ্ছে ওর মধ্যেই হচ্ছে। আর ডিসেন্ট্রালাইজ মানে সবার কাছে আলাদা আলাদা একটা কপি রয়েছে, যে যার নিজস্ব পার্সোনাল কপিতে চেঞ্জ করে দিচ্ছে, সেটা করলে হবে না। ঠিক আছে, সেটা করলে হবে না, তোমাদের একটা জায়গায় রাখতে হবে। সেই সূত্রে এখানে কিন্তু ইনকনসিস্টেন্ট এবং রিডান্ডেন্সির ব্যাপারটা অনেকটা কম বললেও তোমরা
বলতে পারো। আর ফাইল সিস্টেমে কি বলছে, ফাইল সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি ক্রিয়েটেড বাই ডিফারেন্ট প্রোগ্রামার, এক হচ্ছে ডিফারেন্ট ডিপার্টমেন্টের রেসপেক্ট ডিফারেন্ট প্রোগ্রামাররা তৈরি করে। সো ইট এক্সিস্ট লট অফ ডুপ্লিকেশন অফ ডেটা হতে পারে এবং লেড টু ইনকনসিস্টেন্সি কিন্তু থাকতে পারে। স্বাভাবিক, মানে দেখো ডেটাটা তোমার একটাই, মানে একটা মানুষের ধরো না, সিম্পল কথা বলছি, একটা কোনো স্টুডেন্টের ইনফরমেশন রেখেছো, মানে একটা জায়গায় রেখেছো তোমাদের, তার একটা ফাইলের মধ্যে তার বয়স আছে হচ্ছে 12 বছর, একটা ফাইলের জায়গায় 15 বছর আছে। একটা স্টুডেন্টের ইনফরমেশন দুটো জায়গায় আলাদা আলাদা কি করে থাকতে পারে, দ্যাটস নোন অ্যাজ ইনকনসিস্টেন্সি। এই কথাটাকেই বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট। যেহেতু সেন্ট্রালাইজড অ্যাপ্রোচ, মানে জায়গা একটাই, স্টুডেন্টের ইনফরমেশন রাখার জায়গা একটাই, তাই সূত্রে যেহেতু একটা জায়গায় রেখেছো, সেই সূত্রে তোমাদের কি হবে, যা থাকবে ওর মধ্যেই থাকবে, তাহলে ইনকনসিস্টেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই, একই জায়গায় ভ্যালু একটাই থাকবে। আর যদি মাল্টিপল জায়গায় তার ভ্যালু রাখতে চাও, তাহলে অবভিয়াসলি ইনকনসিস্টেন্ট হলেও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তো এবার হচ্ছে 11 নম্বর কি বলছে, আমাদের স্ট্রাকচার বলছে যে ডেটাবেস স্ট্রাকচার ইজ কমপ্লেক্স রিজন। অবভিয়াসলি ডেটা স্ট্রাকচার যেটা আছে, এটা অবভিয়াসলি ডেটাবেস স্ট্রাকচারটা যেটা ডিজাইন করাটা খুবই কমপ্লেক্স, যে রাদার দ্যান ফাইল সিস্টেম অ্যাপ্রোচটা কিন্তু খুবই আমাদের ইজি বলতে পারবো। 12 নম্বর পয়েন্ট আমি এখানে রেখেছি ডেটা ইন্ডিপেন্ডেন্সি, যেটা আমরা পরবর্তীকালে পড়বো, এই লেকচার সিরিজের পড়লে বুঝতে পারবে। এখানে দুরকম টাইপের ইন্ডিপেন্ডেন্সি দেওয়া হয়, ডেটা ইন্ডিপেন্ডেন্সি বলতে পারে। একটা হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সি। যখন ওই কনসেপ্টের লেকচারটা আজ হয়তো 2-3টে লেকচার পর এটা তোমরা দেখতে পাবে, অবভিয়াসলি এটা আমি নিয়ে আসবো, তখন তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে, বা প্লেলিস্ট যখন তোমরা দেখছো হয়তো প্লেলিস্টে চলে এসছে, তখন তোমরা এই জিনিসটা পরবর্তীকালে দেখলে তোমরা বুঝবে। বাট এখানে জাস্ট এজ আ পয়েন্ট রেখে দাও, যেখানে ডেটা ইন্ডিপেন্ডেন্সি কিন্তু আমরা ডিবিএমএস এ রাখতে পারি। ডেটা ইন্ডিপেন্ডেন্ট লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কাকে বলে সেটা আমরা ওই লেকচারে অলরেডি ক্লিয়ার করেছি, ওখান থেকে গিয়ে তোমরা একটা আইডিয়া পেতে পারবে। তারপর তোমরা এটা যদি লেখার সময় লিখতে পারো, এটা তো আইডিয়া মেন কথা। আর ফাইল সিস্টেম অ্যাপ্রোচে এখানে কোনো ডেটা ইন্ডিপেন্ডেন্সি হয় না। ডেটা ইন্ডিপেন্ডেন্সি মানে কোনো ডিপেন্ডেন্সি থাকবে এটার মধ্যে। লজিক্যাল ফিজিক্যাল কনসেপ্টটা হচ্ছে যেটা আমরা পরবর্তীকালে পড়বো, পরের লেকচারে আমরা দেখবো যে লজিক্যাল ডেটা মানে ইন্ডিপেন্ডেন্সি কি জিনিস বা ফিজিক্যাল, সেখান থেকে তোমরা একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এটা 13 নম্বর পয়েন্টে কি বলছে যে ইন্টিগ্রেসি কনস্ট্যান্ট এখানে আমরা দিতে পারি। ইন্টিগ্রেসি কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে সিম্পল কথা ভাবো, যে কোনো ডেটার ফিল্ডে কোনো ডেটা আমরা রাখতে চাইছি, সেটা হয়তো ডুপ্লিকেট রাখবো না, এটা একটা ইন্টিগ্রিটি বলতে পারো, বা আমাদের কোনো ভুলভাল ভ্যালু দেবো না, এইসব জিনিসগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু এটা রাখতে পারি, যেটা কিন্তু রাদার দেন আমাদের ফাইলে কিন্তু এরকম কোনো ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট এরকম কিছু আমাদের থাকে না। আর লাস্ট এক্সাম্পল আমি দেখো এসকিউএল, তারপরে মাই এসকিউএল, মানে এসকিউএল সার্ভার, ওরাকেল, মাই এসকিউএল, সাইবেস, এইগুলো অনেক রকম আমাদের সফটওয়্যার। আর এখানে যে ফাইল সিস্টেম হচ্ছে কোবোল্ট, C++, এগুলো দিয়ে কিন্তু ফাইল সিস্টেম ডেটা মানে ম্যানেজমেন্ট আমরা করতে পারি। তো এই ছিল আমাদের 13খানা মোটামুটি আমরা পয়েন্ট ডিফারেন্স রেখেছি। তোমরা পরীক্ষা হলে 3 থেকে 4 নাম্বার দেবে, 4 থেকে 5টা পয়েন্ট লিখলেই হবে। এতগুলো পয়েন্ট আমি এখানে এক্সপ্লেন করলাম, তোমরা এখান থেকে যে কোনো 4-5টা পয়েন্ট একদম শর্ট আউট করে তোমরা পরীক্ষা লিখতে পারো, যেগুলো তোমাদের ভালো মনে হয়, বুঝতে পেরেছো, ভালো আইডিয়াটা মনে থাকবে, এরকম সবই মোটামুটি বুঝিয়ে দিয়েছি। বাট যেগুলো পরীক্ষা হলে মনে থাকবে, মোটামুটি যদি দেখে যাও, সেখান থেকে তোমরা 4 থেকে 5খানা পয়েন্ট লিখলে কিন্তু এখানে মোর দ্যান এনাফ। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর ডিফারেন্স। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।